মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর, ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেললো? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি কোন পথে আলোচনার শিরোনাম রেখেছি এবং এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আমার সাথে স্টুডিওতে। আজ যুক্ত হয়েছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করেছেন তিনি, একজন প্রকাশক ও সার্বক্ষণিক রাজনীতিবিদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমার সাথে যুক্ত হয়েছেন আজকে ফরিদ হোসেন, বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক, দীর্ঘদিন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিতে কাজ করেছেন, ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সাথে আছেন, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ হোসেন। যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন বিভাগের শিক্ষক হিসেবে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর। তিনজনকে স্বাগত জানাচ্ছে এবং যেমনটা বলছিলাম, রাজনীতি কোন পথে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমি প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের একটি ছোট্ট কথা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং প্রথম প্রশ্নটাই আসলে মোশাররফ আহমেদ ঠাকুরকে আমি করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার সিএসি গাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। এই প্রকট বৈরিতা নিয়ে সামনে এগোনো কঠিন। রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচন আরও সুন্দর ও সুষ্ঠু হতে পারে। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে এই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে একটি বড় রাজনৈতিক দল হিসেবে দেশে নির্বাচন হচ্ছে না বা দেশে নির্বাচন সর্বজন গ্রাহ্য হচ্ছে না, এই দায় বিএনপি এড়াতে পারে কিনা বা কতটুকু বিএনপির উপর বর্তানো যায়? ধন্যবাদ। জিটিভির দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর দুই বিজ্ঞ আলোচক, প্রখ্যাত সাংবাদিক ফরিদ হোসেন এবং সাবেক ছাত্রনেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আপনি দেখুন, কাজী হাবিবুল আওয়ালের এই যে উপদেশ, হ্যাঁ কথা ঠিক তো আছে, কিন্তু এই রাজনৈতিক বৈরিতার থেকে উত্তরণের যে প্রথম কাজগুলি, সেটি হচ্ছে একটা সরকারকে প্রথম এগুতে হয় যে প্রতিহিংসার পথ থেকে যে বেরিয়ে আসার যে পথটা দেখানোর কাজ করেন, সেটা হচ্ছে সরকার করেন। কারণ যিনি সরকারের ড্রাইভিং সিটে আসেন, আপনি দেখবেন যে এখন পর্যন্ত যতগুলি গভর্নমেন্টকে আমরা দেখছি যে একটু ভালো কাজ করেছে। ইভেন আপনি নেপোলিয়নকে দেখবেন যে ফরাসি বিপ্লবের পর যে বৈরিতার জায়গাটা ছিল, সেখান থেকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল ইউনিটির দিকে তাকে এগোতে হচ্ছে। তো ন্যাশনাল ইউনিটির যে দায়িত্বটা, এটা বরাবরই সরকারকেই পথ দেখাতে হয়, অন্যরা এই পথটা অনুসরণ করতে বাধ্য হন। কারণ অন্যরা এই পথটা, ন্যাশনাল ইউনিটির পথটা যদি অন্যরা অনুসরণ না করেন, তখন তিনি ছিটকে পড়েন। কিন্তু একটা সরকার যখন প্রতিহিংসার পথে হাঁটে, একটা সরকার যখন বিভিন্নভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে বিভিন্ন টুলস ইউজ করে, বিভিন্ন রাষ্ট্রকে যখন সে তার স্বার্থসিদ্ধির হাতিয়ার সে ব্যবহার করে, তখন এই জায়গাগুলি থাকে না। এবং হাবিবুল আওয়াল যে কথাটা বলছেন, উনি নিজেও এই টুলস হিসাবে ব্যবহৃত হচ্ছেন, তিনি এর বাইরে নন। কারণ আপনি দেখবেন যে আমি ডামি তুমি নির্বাচন, যেটা একজন প্রধানমন্ত্রী বলেন ডামি প্রার্থী রাখতে হবে, এই নির্বাচনে উনি কোনো ভূমিকা রাখতে পারেন নাই, যেটা কোনো অন্যান্য দেশগুলিতে যেভাবে একটা নির্বাচন কমিশন শক্ত ভূমিকা রাখে, এই ডামি নির্বাচনের মধ্যে উনি কোনো শক্ত ভূমিকা রাখতে পারেন না। আপনি কি করে বুঝলেন মোশাররফ আহমেদ ঠাকুর? কারণ বিএনপি তো অংশগ্রহণ করে নাই, সেক্ষেত্রে আপনাদেরকে এমন কোনো কিছু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কোনো ধরনের মানে আপনাদের বাধা দেওয়া হয়েছে যে এটা বলতে পারছেন আপনারা? আমি আপনাকে সোনিয়া, আপনি তো সাংবাদিকতার মানুষ, ফরিদ ভাই একজন বিখ্যাত সাংবাদিক। আমরা সংবিধানের ৭-এর ১ অনুচ্ছেদ যদি দেখি, তো
তো এখানে বলা আছে এই রাষ্ট্রের মালিক জনগণ। 11 অনুচ্ছেদে বলা হয়েছে যে জনগণ তার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে তার এই মালিকানাটা সরকারের কাছে অর্পণ করে। নাম্বার 2, 3 গেল আপনি দেখবেন 152 অনুচ্ছেদকে যদি আপনি একটু দেখেন, এটা পুরোটাই ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে রাজনৈতিক দল বলতে কি বোঝায়। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি অধিসংঘ, আমি কোট আনকোট বলছি, এমন একটি অধিসংঘ যে অধিসংঘের মধ্যে জনগণ তার রাজনৈতিক দর্শন এবং চর্চা, রাজনৈতিক দর্শন প্রতিফলন করে এবং চর্চা করে। আপনি তিনটাকে যদি একত্রে মিলিয়ে পড়েন তাহলে 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটি হচ্ছে এটি কোনো নির্বাচনই হয় নাই। কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য যে রাজনৈতিক দল নামক অধিসংঘের মাধ্যমে জনগণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে এবং তার দর্শন প্রতিফলন করবে, রাজনীতি চর্চা করবে, সেটা হয় নাই। সেই ক্ষেত্রে হাবিবুল আউয়ালরা তাদের যথাযথ যে ভূমিকা পালন করার কথা, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকাটা পালন করেন নাই। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, এ কারণে তারা ভূমিকা পালন করতে পারে নাই। বিএনপির অংশগ্রহণ করেনি, তার মানে তো বিএনপি দায়ী। আমি আপনাকে বলি, বিএনপি রাজনৈতিক দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রহসনে নয়। যে প্রহসনে অংশগ্রহণ করার জন্য আমি পুরো আন্দোলনটাই রাজনৈতিক দল করে, রাজনৈতিক দলের জন্য অন্য কোনো পথ খোলা নাই নির্বাচন ছাড়া, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা বদলের বা সে নিজে ক্ষমতায় অংশীদার হওয়ার, ক্ষমতায় নিজে আরোহণের কোন ব্যবস্থা তার সামনে নির্বাচন ছাড়া নাই। তো ফর দ্যাট রিজন সে পুরো আন্দোলনটাই করে নির্বাচনের জন্য, কিন্তু সে প্রহসনে অংশগ্রহণ করবে না। ওকে, নির্বাচন নয়, প্রহসন হচ্ছে, এই প্রহসনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমি চলে যেতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে। সিএসি আরও বলেছেন নির্বাচন কমিশনের পক্ষে যতটুকু করা সম্ভব তারা চেষ্টা করেন, কিন্তু তাদের হাতে অনন্ত ক্ষমতা নেই। রাষ্ট্র এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশন একা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। গেল যে নির্বাচন 2024-এর 7 জানুয়ারি নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার কতটুকু আন্তরিক ছিল বলে আপনার বিশ্লেষণ বলে? ধন্যবাদ আপনাকে। আজকে ডিবেট টিউনের যারা দেখছেন, জিটিভির সমস্ত দর্শক এবং আমার দুই বিজ্ঞ আলোচক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আপনি যেটা বলেছেন, আমি আসলে প্রথমে আমাদের মোশাররফ ভাই কতগুলো কথা বলেছেন, একটু জবাব দিতে চাই। প্রথমত তিনি বলেছেন সরকার মানে প্রতিহিংসার পথে হাঁটছেন এবং যে সরকার যে ন্যাশনাল যে রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল যে ইউনিটি দরকার, এটা সরকার করেনি কখনো। আমি তো মনে করি অন্ততপক্ষে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি চেষ্টা করেছেন। আমাদের সবাই জানি 2014 সনের আগে সম্ভবত তিনি বেগম জিয়াকে ফোনও করেছিলেন সব কিছু ভুলে, এবং সেই ফোনের বিপরীত যে কথাগুলো হয়েছে সেটা আমরা সবাই শুনেছি। আসলে ন্যাশনালিটি কার সাথে করবে? আপনি দেখেন, আমার পরিবারের 18 জন সদস্যকে খুন করা হলো, আপনি একটা কৃত্রিম জন্মদিন বানিয়ে আপনি সেদিন উদযাপন করছেন। আমার পক্ষে কি সম্ভব আপনার সাথে যাওয়া? গেল এটা। তারপরে দেখেন, শোকাহত একটা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গেলেন শোকাহত একটা বাড়ি। বাঙালির শোকাহত বাড়িগুলোতে আমরা দেখি সমস্ত দরজা খোলা থাকে, যে কোনো দল মত নির্বিশেষে সকলেই কিন্তু বাড়িতে যায়। হঠাৎ করে রাষ্ট্রের একজন প্রধান মানুষের সামনে ওই দরজাটাই বন্ধ করে দিল। তো এটি কী প্রতিহিংসা রাজনীতি কারা করে? আচ্ছা, উনি যদি প্রতিহিংসার রাজনীতিই করতো তাহলে 21শে অগাস্টে যে গ্রেনেড হামলাটা হলো ওনার উপর দিয়ে, উনি তো সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন, তিনি তো কখনো প্রতিশোধ নিতে যাননি। ওই গ্রেনেডের বদলে তো কোনো জায়গায় থেকে গ্রেনেড ছোড়া হয়নি। বিএনপি তো সারা বাংলাদেশে নানা ধরনের প্রোগ্রাম করে, এখনও করছেন। কখনো পার্টি অফিসের সামনে, কখনো প্রেস ক্লাব, মোটামুটিভাবে সারাদিন কোনো না কোনো প্রোগ্রামে তারা আছে এবং কথাও বলছেন। এবং টেলিভিশনের মধ্যে কিন্তু এই ধরনের চ্যানেল তো তাদের জন্য খোলাই আছেন, যে যেভাবে ইচ্ছা সেভাবে সরকার সমালোচনা করছেন। কোথায় কোন প্রতিহিংসা রাজনীতি সরকার করলো? মোশাররফ ভাই তো মোটামুটিভাবে একটা সংবিধান বিশেষজ্ঞ, উনি 11 অনুচ্ছেদ 152 অনুচ্ছেদ সুন্দর করে বুঝালেন। 75-এর পরে জিয়াউর রহমান যে ক্ষমতা বলে দেশটারে দখল করলো, সংবিধানকে ভুলুণ্ঠিত করলো, ওই দিন সংবিধানটা কোথায় ছিল? কোন অনুচ্ছেদকে তিনি অনুসরণ করে সেদিন ক্ষমতাটা উনি দখল করেছিলেন? রাষ্ট্রকে লুণ্ঠন করেছেন। উনি বলছেন রাষ্ট্রের সকল মালিক জনগণ। ফরিদ ভাই অনেক সিনিয়র মানুষ, উনি আরও চমৎকারভাবে বলতে পারবেন এটা। অবশ্যই আমরা বিশ্বাস করি রাষ্ট্রের মালিক জনগণ। এটা এই সংবিধান 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে লেখা, এই সংবিধান 2,69,000 মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া। পৃথিবীর যে কটা সংবিধান সবচেয়ে চমৎকার, তোর মধ্যে বাংলাদেশের সংবিধানটা এরকম। সে রাষ্ট্রের মালিকানাটা কেড়ে নিয়েছিল কারা? যারা 75-এর পর ক্ষমতা দখল করেছিল, সংবিধানকে ভুলুণ্ঠিত করেছিল, ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার যিনি স্থপতি, জাতির পিতা কি সংবিধান নাম, বাংলাদেশ থেকে পর্যন্ত
ইয়া করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইতিহাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিহিংসা রাজনীতি বলতে আমি যদি মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্যটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, তিনি বলতে চান হয়তো বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা চলছে সেটি নিয়ে কথা বলতে চান, কিংবা 7 জানুয়ারি যে 2024 যে নির্বাচন হয়েছে তার আগে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা মোকদ্দমা এই বিষয়টিকে বুঝাতে চান। এটিকে কি আসলে মানে আমি যদি এই 20,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, যেটি বিভিন্ন সংবাদ পত্রিকায় আমরা পড়েছি, এটিকে কি আসলে অ্যাভয়েড করা যায় কিনা? আমি বলি এই যে 20,000 মামলা, তারা কিন্তু আদালতকে ফেস করার মতো সুযোগ সুবিধা আছে। তো আমার 26,000 নেতাকর্মী যে খুন হয়ে গেল, কোথায় কোন বিচারটা পেল? আমি যদি বলি আজকে আইবি রহমান আওয়ামী লীগের খুব প্রমিনেন্ট একজন লিডার ছিলেন, আমরা যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি নিহত হলেন, ওই 21শে আগস্টে যে 24 জন শহীদ, তারা কি পেল এবং কারা করলো এই কাজটা? ওই প্রতিহিংসার কথা তো কেউ বলেন না। 20,000 মামলা নিয়ে আপনাদের এত আলোচনা, সব মামলা তো তারা তো কোর্টে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, তাদের লয়ার নিয়োগ করা হয়েছে, আইনি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে তো আমরা দেখলাম যে শুধু মামলা করার জন্য জলিল ভাইয়ের মতো একজন সিনিয়র মানুষ, কখনো পল্টন থানায় ওসি সাহেব থাকেন না, কখনো মতিঝিল থানায় ওসি সাহেব থাকেন না, কোথায় মামলাটা করবে আমরা হদিশ পাচ্ছিলাম না। আমরা তো দেখেছি সেদিনকার চিত্র, আজকে ভিডিও ফুটেজগুলো দেখুন, এখনও কিন্তু আছে। আরেকটা কথা বলি, তিনি বলেছেন নির্বাচন না প্রহসন হয়েছে। আসলে বিএনপির হয়ে গেছে, একজন হলো নির্বাসিত নেতা, তাদের যে চেয়ারম্যান বানিয়েছেন, আর আরেকজন হলো কনভিক্টেড, তিনিও কিন্তু নির্বাচন করতে পারবেন না। এই দুজন নির্বাচন করতে পারবেন না, ওনারা চান না ওনাদের পরিবারের হাতছাড়া হোক এই নেতৃত্ব, যার কারণে ওনারা কখনোই নির্বাচন আসবেন। ওকে মানে আমরা এর আগে অনেক সময় আমরা মানে আপনার দল থেকে যারা কথা বলেন তাদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি যে বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায়, মানে ক্ষমতা নিশ্চিত করতে চায়, এই জন্য তারা নির্বাচনে যাচ্ছে না, ক্ষমতাটা নিশ্চিত করেই তারা নির্বাচনে যেতে চায়। আপনি বললেন যে বিএনপিতে যে পরিবারতন্ত্র কায়েম হয়েছে, সেই পরিবারতন্ত্রের কারণে অন্য কারো হাতে ক্ষমতাটা দিতে চায় না। নিশ্চয়ই আপনার যুক্তি আছে। আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ হোসেন, আমি যদি বলি শুরুর একটি কথা আমি প্রায়ই বলি যে জনগণের রাজনৈতিক চর্চার অংশ কতটুকু, জনগণ রাজনৈতিক চর্চার সুযোগ কতটুকু পাচ্ছে ঠিক যখন রাজনৈতিক দলগুলো এই রকম মুখোমুখি একটা অবস্থানে রয়েছে, এবং সিএসি নিজেই বলছেন যে এত প্রকট বৈরিতা যেখানে আসলে সুষ্ঠু রাজনৈতিক চর্চার সুযোগটা কমে আসছে। আপনার কি মনে হয় ফরিদ ভাই, একটু যদি বিশ্লেষণে বলতেন। ধন্যবাদ সোনিয়া। একটা জিনিস যেটা হচ্ছে যে কোনো দেশেই যখন তার গণতান্ত্রিক একটা পরিবেশ থাকে বা গণতান্ত্রিক পরিবেশের জন্য সে জনগণ তার আকাঙ্ক্ষা প্রকাশ করে, সেখানে রাজনৈতিক দলগুলো একটা বড় ভূমিকা পালন করে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ একটা বড় দল এবং এখন বলা যায় যে সবচেয়ে পুরানো এবং বড় দল। পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপিও যখন প্রতিষ্ঠিত হলো, একজন সামরিক শাসক তিনি আস্তে আস্তে দল করলেন, দলের আগে আরও একটা ফ্রন্টের মতো করলেন, জাতীয়তাবাদী ফ্রন্ট, তারপরে সেখান থেকে বিএনপি, এবং বিএনপির পরে আস্তে আস্তে তিনি হা না ভোট করলেন, এবং হা না ভোট করার পরে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচন করলেন, তারপরে আবার সংসদ নির্বাচন করলেন। এসেভাবে বিএনপির সেই জন্মটা খুবই সাম্প্রতিককালের, এবং তারপরেও দেখা গেছে যে বিএনপি ক্ষমতায় ছিল। বিশেষত 1990-এর যে এরশাদ বিরোধী আন্দোলন এবং এরশাদের পতন, সেটা তো একদিকে আওয়ামী লীগ নেতৃত্বে তার যে জোট সেটা আন্দোলন করেছিল, এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে জোট সেটাও আন্দোলন করেছিল। ইতিহাসটা এই জন্য বলছি যে সেই ক্ষেত্রে দেখা গেল যে খুব, আমি নিজেও সাংবাদিক হিসাবে এবং বিদেশি সাংবাদিক যারা এসেছিলেন তখন কাজ করতাম এপির জন্য, আমি টাইম ম্যাগাজিনের জন্য কাজ করেছি, কলকাতা টেলিগ্রাফের জন্য কাজ করেছি। তো সকলেরই ধারণা ছিল যে সেই ক্ষেত্রে আওয়ামী লীগেই এবং শেখ হাসিনাই সেই নির্বাচনে জয়ী হচ্ছে। কিন্তু সেই নির্বাচনে দেখা গেল যে এই ধারণাটা পাল্টে দিয়ে বিএনপির জোট তারা জয়ী হলো, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে এলো, এবং পরবর্তীতে তারা ক্ষমতা গঠন করলো, সরকার গঠন করলো। এই যে হয়, এটা আমি যেটাকে বলছি যে জনগণের যদি ভোট, সেখানে অবশ্য আওয়ামী লীগের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী তখন তিনি বলেছিলেন যে এটা একটা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্যে জনগণ
ভূমিকা পালন করেছে, তার ভোট দিয়েছে এবং সেইভাবে চলেছে। এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম পরবর্তী সময়গুলোতে, এরপরে ভোট হলো, আবার তত্ত্বাবধায়ক সরকার এলো, আবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো। আস্তে আস্তে দেখা গেলো যে জনগণের মধ্যে, এটা জরিপ করেও দেখা গেছে যে তরুণদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ভোটের ক্ষেত্রে এলে তারা তেমন উৎসাহিত হচ্ছে না। এই জায়গাটায় আপনি যে প্রশ্নটা করেছেন সেখান থেকে এখন আপনাকে আসতে হবে যে কে দায়ী বা কারা দায়ী। এই যে আপনি বলেছেন যে রাজনীতির মধ্যে একটা বিষাক্ত অবস্থা, বৈরিতা, এটাকে আপনি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে এটা একটা বিষাক্ত অবস্থায় চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন আপনাকে আসতে হবে যে এই জিনিসগুলো কিভাবে হলো আস্তে আস্তে এটা জানা দরকারের জন্য ইতিহাসের এই জিনিসগুলো, তা না হলে আপনি কিন্তু বর্তমানটাকে ঠিকভাবে দেখতে পারবেন না। 1975 সালের 15 আগস্ট, আচ্ছা আমরা ধরে নিলাম যে সেই সময় সরকারের অনেক কী বলে ব্যর্থতা থাকতে পারে, বা ধরেও যদি নেই, যদিও সেটা ছিল না, কারণ সদ্য একটা স্বাধীন দেশকে একটা ধ্বংসস্তূপের থেকে কিছুই ছিল না যেখানে, সেখান থেকে আস্তে আস্তে বঙ্গবন্ধু সেটা গড়ে তুলছিলেন, এমন একটা অবস্থায় নিয়ে এসেছিলেন যে তখন একটা স্থিতিশীল অবস্থা, অর্থনীতি আবার সামনের দিকে এগুচ্ছে, সব কিছুর অবস্থার সময়ে দেখুন এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সরকার পরিবর্তন হবে, কিন্তু যারা করলেন সেই সেনা কতগুলো বিভ্রান্ত, আমরা যেভাবে বলি যে এই কতিপয় সেনা সদস্য, তারা হত্যার মাধ্যমে এবং একটা পুরো পরিবারকেই নৃশংসভাবে হত্যা করে নিশ্চিহ্ন করে দিলেন। বেঁচে থাকলেন শুধু দুজন, তাই না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। এই যে অবস্থাটা কেন প্রয়োজন ছিল, সেখান থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আজকের যে অবস্থা আপনাকে সেখানে বুঝতে হবে। আজকের বৈরিতার ধারাটা কিন্তু এরপরে বুঝতে হবে। এরপরে যদি একটা ধরেন মাহমুদ হাসান যেগুলো বলেছেন কতগুলি ঘটনা, সেই ঘটনাগুলো তো অস্বীকার করা যায় না। এমন একটা অবস্থা, আমরা যদি সাংবাদিক হিসাবে আমি দেখি এটার মধ্যে কোনো কিছু নাই। যেমন খন্দকার মোশতাকের চেয়ে তো আওয়ামী লীগের এর চেয়ে বড় শত্রুতা হতে পারে না, তাই না? কিন্তু খন্দকার মোশতাক তো একটা ন্যাচারাল ডেথ তার হয়েছে, তাই না? এবং আওয়ামী লীগ ক্ষমতা আসারও পরেও কিন্তু তাকে এমন কিছু করে নাই, বা ধরুন এটা তো করতে পারতো, যে কোনোভাবে হতে পারতো। আমি কথাটা এই জন্য বলছি যে একটা দল সে কোনো সহিংস রাজনীতি বা ধরুন এই ধরনের রক্তপাতের রাজনীতিতে তারা কিন্তু যায়নি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই বলেছে যে তাকে বাঁচিয়ে রাখা হলো কেন, একটা বোমা মারলেই তো আগামাসি লেনে সেখানে সে মরে যেতে পারত, কিন্তু সেটা তো হয়নি। এখন এই জায়গাগুলো থেকে একটার পর একটা ঘটনা যখন আসলো, আপনি দেখবেন যে এই ঘটনাগুলোর মধ্যে আপনার কি বলে যে মোশাররফ হয়তো সেগুলোকে অন্যভাবে নেবে, কিন্তু বিএনপির এই আচরণগুলো মানুষের কাছে কিন্তু কতগুলো, এবং বাংলাদেশের রাজনীতিতে এগুলো ঘটতে ঘটতে 21শে আগস্ট, যেটাকে বলে যে একটা প্যারাডিম শিফট রাজনীতিতে, মানুষ কিন্তু সেটা ভুলতে পারবে না কখনো। আপনি 15ই আগস্ট করেছেন, সেই সময় তো বিএনপি ছিল না, কিন্তু ওই দায়গুলো কিন্তু বিএনপি নিয়েছে, জিয়াউর রহমান সাহেব নিয়েছেন সেই দায়। ইনডেমনিটি যে অর্ডিন্যান্সটা খন্দকার মোশতাক করলো, সেটাকে যেটা সংসদ হলো 79 সালের নির্বাচনের মধ্য দিয়ে, যে বিএনপি সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল, সেইখানে যেখানে একজন রাজাকার, একজন স্বাধীনতা বিরোধী লোক, যিনি একজন যুদ্ধাপরাধী শাহজিউর রহমান ছিল সেই সংসদের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী কেমন করে হলো, কে তাকে আবার বিষয়গুলো আসলে তিক্ততা থেকে এগুলো তো আপনাকে বৈরিতাতে, হ্যাঁ, এগুলো কেন বলা এই কথাগুলো, কারণ এগুলো তো ভোলার মতো না। তারপরে ভুলতে এরা তো দুই নেত্রী একসঙ্গে আন্দোলন করেছেন এরশাদ বিরোধী আন্দোলন, তাদের কমন একটা গোল ছিল। সেই কমন বলে তারা তখন কিন্তু পাশাপাশি বসতেনও, বিশেষত সেনা আমাদের যখন সশস্ত্র বাহিনী দিবস হতো সেখানে তারা পাশাপাশি বসতেন। কিন্তু এই পাশাপাশি বসার ক্ষেত্রগুলো আস্তে আস্তে কোথা থেকে দূরে সরে গেল। এই যে কথাটা বললো যে আপনার তিনি গেলেন তার পুত্র শোকে কাতর একজন মায়েরকে দেখতে, এখন একটা প্রধানমন্ত্রী গেলেন, সেখানে দরজা খোলা হলো না। এখন এটা যদি আপনি বলেন তাদের দিকে ব্যাখ্যা না, উনি তো এটাকে একটা লোক দেখানোর জন্য গিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাতেও তো যাওয়ার প্রয়োজন নেই। আমরা সাংবাদিক হিসেবে যেটা দেখেছি ফ্যাক্ট, যে উনি গিয়েছেন, এর পিছনে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য না সেটা তো পরে বোঝা যাবে। গিয়েছেন, দরজা খোলা হয়নি, আমরা এটা দেখেছি।
তিনি ফোন করেছেন। এটা 2014 সালের আগে তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু বিএনপিকে দিতে চেয়েছিলেন, নেননি। তাহলে আস্তে আস্তে করে এইভাবে তারপরে আসলেন আপনি 2000 শেষ পর্যন্ত আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জটিলতা করে 2008-এর নির্বাচন, যেটা সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মঈন ইউ আহমেদ ফখরুলের, সেখানে এসে 2008-এর তাহলে নির্বাচনের ফলাফলটা কি হলো, সেটা তো একটা তত্ত্বাবধায়ক। ভাই এই যে সম্পর্কে তিক্ততা থেকে বৈরিতার কথা বলছি আমরা, যেটি সিএসি নিজেও বলছেন, অনুধাবন করছেন, তিনি বলছেন যে রাজনৈতিক চর্চার জায়গাটা, সুযোগটা আসলে কমে যাচ্ছে। এটি আসলে মানুষের, মানে গণমানুষের, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা ভোট দিতে চাই, ভোট দিতে যাই, তাদের রাজনৈতিক চর্চাটাকে কিভাবে বাধাগ্রস্ত করছে? আমি যদি ওই বিষয়টা একটু জানতে পারতাম, কিভাবে বাধাগ্রস্ত করছে? না, বাধাগ্রস্ত তো হচ্ছে আপনার, দেখুন এখন যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে যে আপনি একটা বড় দল সেখানে নির্বাচনে যাচ্ছে না, এই যে যাচ্ছে না, বর্জন করছে, এটাও কিন্তু একটা বাধার পর্যায়ে পড়ে। কারণ আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যে ব্যাপারটা আসছে, সেই প্রতিদ্বন্দ্বিতার জিনিসটা থাকছে না। বিএনপি সেদিক থেকে নিজেদেরকে, তার এই কৌশলকে তারা সফল বলে মনে করতে পারে যে আমি করছি না বলে ভোটাররা ভোট দিতে আসছে না। এবং এটার জন্য বর্তমান সরকারকে গত নির্বাচনের 7ই জানুয়ারিতে নানান ধরনের সৃজনশীল কিছু প্রক্রিয়া করতে হয়েছে। আওয়ামী লীগ নিজেই নিজের বিরুদ্ধে প্রার্থী দিতে হয়েছে, নিজের ঘোষিত প্রার্থী, তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছে। আরেকটা যে জিনিসটা যেটা হচ্ছে যে এর মধ্যে তো আবার যখন শুধু যদি বর্জনের মধ্যেই থাকতো তা তো না, সেখানে তো আবার হুমকিও আছে, আপনারা যাবেন না, গেলে পরে সেই জিনিসটাতে আপনার হুমকি না, লিফলেটের মতো আছে, লিফলেট বিতরণ টাইপের আছে। লিফলেট বিতরণ আপনার এক ধরনের প্রথম দিকে তো করা কথা ছিল, তারপরে এটাকে আস্তে আস্তে একটু নরম শুরু হয়েছে, ইত্যাদি হয়েছে। বাট আমি যদি হুমকি নাও বলি, কিন্তু এটা মানে প্রতিহত করার একটা কথা তো ছিলই। এবং এটা হলো 7ই জানুয়ারি নির্বাচনের ব্যাপারে। এখন এগুলো সব মিলিয়ে দেখুন, এখানে একটা ব্যাপার আছে যে তত্ত্বাবধায়ক ইস্যুটা হচ্ছে একটা বড় ইস্যু। এমন পরবর্তীতে বোঝে যে তাহলে তত্ত্বাবধায়ক আপনি যাবেন, গেলে বিএনপি আসবে। ওকে, হ্যাঁ, এই যে দাবিটি, বিএনপির এই দাবিটি, অনেকেই বলেন যে এটি আর একেবারেই যৌক্তিক না, কিন্তু বিএনপি অনড় এই দাবি আদায়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে নির্বাচনের টিআইবিও আজকে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নানা রকমের পথ বাতলে দিয়েছে, তারাও বাতলানোর চেষ্টা করছে। আপনাদের পরামর্শটা কি হতে পারে? একটা বিরতির পর এসে জানবো নিশ্চয়ই আমার অতিথিদের কাছ থেকে। দর্শক থাকবেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সাথে। ফির চেক করি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। রাজনীতি কোন পথে নিয়ে কথা বলছিলাম আমরা আলোচনাতে ফিরতে চাই, অনেক কথা না বাড়িয়ে। আমি একটু এই অংশে শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে চলে যেতে চাই। বিএনপিতে পরিবারতন্ত্র রয়েছে এবং পরিবারতন্ত্রের কারণে এর আগে আমরা শুনতাম যে বিএনপি নির্বাচনে যেতে চায় না, কারণ বিএনপি ক্ষমতার নিশ্চয়তা চায়, আগে ক্ষমতা নিশ্চিত করে তারপর বিএনপি ক্ষমতায় যেতে চায়, মানে নির্বাচনে যেতে চায়। আজকে যেটা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলছেন এবং অনেকেই বলছেন যে বিএনপিতে এক ধরনের পরিবারতন্ত্র কায়েম হয়েছে। এর আগেও আমরা শুনেছি বিএনপিতে আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ প্রচলন আছে। এটি আসলে কতটুকু সত্যি, একটু যদি বুঝায় বলতেন মাহমুদ ভাইয়েরও একটু সুবিধা হতো। আমি আপনাকে বলি যে এখানে অনেক বছর ধরেই তো এটা চলছে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হওয়ার আগে আওয়ামী লীগ অনেকগুলি খণ্ডে বিভক্ত ছিল। উনি শেখ হাসিনার অন্তত এইটাতে তার সফলতা আছে, উনি আওয়ামী লীগ খণ্ডিত বিখণ্ডিত গ্রুপগুলিকে একত্র করতে পেরেছেন। এটা আমি অন্য একটা জায়গায় আপনাকে নক করি, সেটা হচ্ছে যে টেলিফোন হচ্ছে একটি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর সাথে একটা টেলিফোন হলো, এটা আমরা জানলাম কিভাবে? এই জানাটার প্রক্রিয়াটা বেআইনি, এটা বেআইনি কাজ। কারা এটা প্রকাশ করলেন এবং এটা যদি গোয়েন্দা সংস্থা করে থাকে, গর্হিত কাজ করেছেন। প্রধানমন্ত্রী নিজে যদি করে থাকেন তাহলে আরও বেশি খারাপ কাজ করেছেন। নাম্বার 2 আসেন, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেছেন যে জিয়াউর রহমান কোন সংবিধান বলে উনি রাষ্ট্রপতি হলেন, কোন সংবিধান বলে উনি এগুলি করে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত গেলেন। আমি মোহাম্মদ সালাউদ্দিন জার্নালিজমের ছাত্র হিসাবে আমি অত্যন্ত রেশনাল মনে করি। আমি ধরিয়ে দেই ইতিহাসটা। 1975 ইংরেজির 3রা নভেম্বর খালেদ মুশাররফের মাধ্যমে যখন কোটা হয়,
5ই নভেম্বর সংবিধান স্থগিত হয়। 5ই নভেম্বর, এর আগ পর্যন্ত সংবিধান চালু ছিল। ফরিদ ভাই, আমি ঠিক বলেছি? 5ই নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট চালু ছিল। পার্লামেন্টের স্পিকার ছিলেন আব্দুল মালিক উকিল, সব ঠিক ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। খন্দকার মুশতাক আওয়ামী লীগের নামে দেশ শাসন করেছেন 83 দিন। দেখুন, সংবিধান স্থগিত হয়ে যাওয়ার পর আর কোন সংবিধান বলে করেছেন তার কোনো প্রমাণ দরকার নাই। কারণ বাংলাদেশের আইনানুগ প্রথম যে সামরিক আইন প্রশাসক তিনি হচ্ছেন জাস্টিস সায়েম, এবং জাস্টিস সায়েম তিনি ডিসিএমএল-এ 3 বাহিনীর 3 প্রধানকে নিয়োগ করেন, এবং এই প্রথম জিয়াউর রহমান ডিসিএমএল হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, অংশীদার হন। তো ওই সময়টাতে সংবিধানই ছিল না। 7ই নভেম্বর সংবিধান নাই। তো সংবিধান যখন নাই তখন কোন সংবিধান বলে তিনি আসছেন এটা কোয়েশ্চেন করার কোন ব্যবস্থা নাই আপনার। আপনি তখন যাহা বলছেন, সামরিক ফরমান যাহা বলছে এইটার নামই সংবিধান, এইটার নামই সংবিধান। এই জন্য আমি আপনাকে বলছি যে হানা ভোট হচ্ছে, ভেরি গুড, হানা ভোট হচ্ছে, এখানে কেউ ক্যান্ডিডেট ছিলেন না, বা জিয়াউর রহমান নিজেও ক্যান্ডিডেট ছিলেন না। বলা হচ্ছে এই গভর্নমেন্টের এই নীতিমালাগুলি সমর্থন আছে কিনা, এটার নাম হলো হানা ভোট। প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে 78 সালের 3রা জুন। প্রতিদ্বন্দ্বিতা ছিলেন জেনারেল উসমানী নৌকা মার্কা নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো জেনারেল উসমানী 84 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত বেঁচে ছিলেন। উনি কোনোদিন অভিযোগ করেন নাই জেনারেল উসমানী যে এই নির্বাচনটা 78-এর প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে, অভিযোগ করেন নাই কোনোদিন। আপনি আসুন, 26,000 নেতাকর্মী নাকি 2001 থেকে 6 পর্যন্ত হত্যা হচ্ছে। তো এই পর্যন্ত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় গায়েবী মামলা দেয় ভয়ঙ্কর ভয়ঙ্কর নভেম্বর 2018। প্রথম আলোতে 34টা স্পটের নাম দিয়েছিল, একটি জায়গায় একটি ঘটনা ঘটে নাই। এই সাজাই নামগুলোতে এইবার নভেম্বর ডিসেম্বরে সাজা দেওয়া হলো যে মানুষদেরকে। তো আসুন আমি আপনাকে বলি যে, তো এইখানে আমি আবার জায়গাটাতে এই অংশে আসি যে প্রধানমন্ত্রী তিনি ফোন করেছেন, বিরোধী দলীয় নেত্রী সঠিক উত্তর দিয়েছেন কিনা। আপনি দেখেন কনফ্লিক্ট রেজুলেশনের একটা থিওরি আছে, ফরিদ ভাই সারা পৃথিবীর সাংবাদিকদেরকে ডিল করেন। তো কনফ্লিক্ট রেজুলেশনের থিওরিটাই হলো, আপনি আপনার প্রস্তাবে যদি আমি রাজি না হই তাহলে আপনি বিকল্প বলবেন। আপনার নির্ধারিত দিবসে আপনার নির্ধারিত সময়ে আমি যেতে বাধ্য না। কনফ্লিক্ট রেজুলেশন থিওরিটা বলে না। আপনি অল্টারনেটিভ টাইম বলবেন। খালেদা জিয়া বলছেন যে আমি এই তারিখে যাব না, এই তারিখে আমি যাব না, আপনি অল্টারনেটিভ দিয়ে বলবেন। বা উনাকে প্রপোজ করতে বলবেন যে আপনি একটা তারিখ বলেন, 2টা তারিখ বলেন, আমি দেখি বিবেচনা করতে পারি কিনা। তো যখন আপনি বলবেন আমার নির্ধারিত তারিখে আমার নির্ধারিত সময়ে আসতেই হবে, এটার নাম হচ্ছে কর্তৃত্ববাদ। আমি যদি একটু বলি, আমি যদি একটু যুক্ত করি, সেটা হলো যে আপনি বলছেন যে এটা ম্যাডাম জিয়া বলতে পারতেন যে আমার মানে আপনি 2টো তারিখ দেন, আমি একটা বেছে নিতে পারি সুবিধা মতো। তিনি তো এই কথা বলেননি, তিনিও তো এই কথা বলেননি। আপনি মনে করে দেখুন, খালেদা জিয়া বলছেন যে আমাদের অবরোধ চলছে, এই তারিখে হরতাল চলছে, আমি হরতালের সময় বেরোই না। হ্যাঁ ফাইন। আমি বলতেছি উনি কোনো কারণ না দেখিয়ে বললেন যে এই তারিখে আমি যেতে পারবো না, আমার সমস্যা আছে। উনি তো একটা কজ দেখিয়েছেন। উনি কোনো কজ ছাড়াও যদি বলতেন যে আমি এই তারিখে যেতে পারবো না, তো প্রধানমন্ত্রী একটা অল্টারনেটিভ সময় বলবেন। প্রধানমন্ত্রী একটা অল্টারনেটিভ সময় বলবে, উনিও তো উনার ইচ্ছাটা জাহির করেননি, আগ্রহটা জাহির করেননি। এই তো জায়গায় আছেন, আসেন জায়গায়। হ্যাঁ না, প্লিজ বলেন। আমার নির্ধারিত সময়ে, আমার নির্ধারিত দিবসে, আমার নির্ধারিত তারিখে আপনাকে আসতে হবে দাওয়াত খাইতে, এইটা নাম হচ্ছে কর্তৃত্ববাদ, এটা গণতন্ত্র। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। আমরা একটু জায়গাটা শেষ করে নেই। হ্যাঁ আপনি আসুন, আমি আরেকটা জিনিস, ফরিদ ভাই যে জিনিসটা জায়গাটায় এসছেন, ফরিদ ভাই মূল জায়গাটায় এসছেন, সেইটার নাম হচ্ছে যে বিএনপি একটা জায়গায় যে পৌঁছেছিল, বিএনপি এইটা 100 বার বলছে আমি মানি না, এরপরে বলছে আমি মানি। কখন বলছে? যখন বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয় পার্টি, জামাত, সকল বাম দল সারা দেশে সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, বিএনপি বলছে আমি মেনে নিলাম।
দেশে যদি পরিস্থিতিটা এই হয় যে সকল বাম দল, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি একটা সিদ্ধান্তে যদি পৌঁছায়, এটা নতুন ইভেন একটা কনস্টিটিউশন রিরাইট হতে পারে, কনস্টিটিউশনাল রিফর্ম হতে পারে। এইরকম পরিস্থিতির একটা ডিসিশনকে, এইরকম একটা পরিস্থিতির ডিসিশনকে আপনি শুধুমাত্র কোর্টের একটা রায় কে হওয়ার আগেই, রায়টা বের হওয়ার আগেই আপনি মৌখিক অর্ডারকে কেন্দ্র করে আপনি সংবিধান সংশোধন করে ফেললেন, এটা সঠিক নয়। এটা একটি সেটেলড ইস্যুকে আপনি আনসেটেল করেছেন এবং আজকে দেশের সকল অস্থিরতা, প্রতিহিংসা, সকল নৈরাজ্য, সমস্ত উৎস হচ্ছে দুর্নীতি, সমস্ত কিছু। এই দুর্নীতির কথা আমরা শুনবো, দুর্নীতির প্রসঙ্গে আসবো। মোশাররফ ভাই, আপনি নিশ্চয়ই খুব ভালো মতো দুর্নীতির বিষয়টা তুলে ধরতে পারবেন, কিন্তু যে কথা বলা হচ্ছে যে আপনি বলছেন যে কিভাবে বিএনপি মেনে নিল, সবাই এক জায়গাতে হলো, সবাই একদিকে হলো, বিএনপি একদিক থেকে গিয়ে তখন বিএনপি মেনে নিল তত্ত্বাবধায়কের সেই সময়টা। এখন কি আসলে সেইভাবে বিএনপি তার আশপাশের সংগঠন, বাম সংগঠন, জামাত, সমস্ত সংগঠন নিয়ে সেইভাবে আন্দোলনটা তৈরি করতে পারলো কিনা, সরকারকে বাধ্য করতে পারলো কিনা, সেটাও কিন্তু একটা ব্যাপার। আপনার কাছে ফিরবো নিশ্চয়ই, আমি চলে যেতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। পরিবারতন্ত্র, বিএনপির পরিবারতন্ত্র নিয়ে আপনি কথা বলছিলেন, কেন আপনার মনে হলো বিএনপিতে পরিবারতন্ত্র কাজ করছে? কারণ একজন আছেন দেশের বাইরে, একজন আছেন দেশের ভেতরে, তিনি খুবই অসুস্থ। সেখানে আসলে পরিবারতন্ত্রের আপনি কি দেখছেন? এবং সেই সাথে উপজেলা নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। উপজেলা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী এলাকার মোট ভোটারের 20% কম জনসমর্থন নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন অন্তত 47 জন। তাদের মধ্যে 7 জন জয়ী হয়েছেন 10% কম জনসমর্থন পেয়ে। অনেকেই বলছেন যে এই ধরনের নির্বাচনগুলো চেয়ারম্যানরা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পান ঠিকই, তাতে হয়তো আইনগত বাধা নেই, কিন্তু নৈতিকভাবে তাদের কতটা বৈধতা আছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়, অনেকেই প্রশ্ন তুলেছেন। আপনারা কতটুকু সন্তুষ্ট এই পার্সেন্টেজটা নিয়ে? আমি এই উপজেলা নির্বাচন উত্তর দিয়ে দিই। উপজেলা নির্বাচন কিন্তু 21 তারিখ আমার এলাকায় নির্বাচন হয়েছে, আমি ভোট দিয়ে এসেছি, আমার উন্মোচনের কালে এখনও আছে। তো আমার কাছে মনে হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার, যেটা আমরা সবাই স্বপ্ন দেখি একটা নির্বাচনকে ঘিরে, সেই ধরনের উৎসাহ উদ্দীপনা কিন্তু সৃষ্টি করতে পেরেছেন। প্রতিযোগিতা যেহেতু আছে, সবাই চেষ্টা করেছেন তাদের ফ্যান ফলোয়ার্স যারা আছেন তাদেরকে ভোট সেন্টারে নিয়ে আসতে, ওইটা কিন্তু হয়েছে। এখন পার্সেন্টেজ কত পড়েছে এবং কতটুকু পড়লে নির্বাচনটা শক্তিশালী হবে কিংবা নির্বাচনে গ্রহণযোগ্য হবে, প্রার্থী যারা নির্বাচিত হবেন তারা ভালো ভূমিকা রাখতে, ওই ধরনের কোনো ক্রাইটেরিয়াতে নেই। এটা একটা একদম আপেক্ষিক একটা বিষয়। এবং নীতি নৈতিকতার যে ভোটটা বলেছেন, তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, নির্বাচন যদি ভোট আরও আসতো, আরও ভালো হতো, আরও উৎসব মুখর হতো, সেটা আমি বিশ্বাস করি এবং আমরা সবাই চাই। কিন্তু আসেনি তার মানে নয় যে নির্বাচনটা একদম খুব অগ্রহণযোগ্য হলো। পাশাপাশি আরও একটা কথা বলি, সম্ভবত আমেরিকান কবি বব ডিলানের একটা গান আছে, কতটা পথ পেরুলে তবে পথিক বলা যাবে। তো এখন কতটা ভোট পেলে ওই ভোটার ওই ভোটটাকে গ্রহণযোগ্য বলা যাবে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া সংবিধানেও নেই, আমাদের মধ্যে কার মধ্যে নেই। পাশাপাশি আরও একটা বলি, আমরা আরব বসন্তের কথা বলি, কিন্তু আরব বসন্ত যখন হয়েছিল এরপরে 2011 সনে মিশর নির্বাচন হয়েছে। মিশর নির্বাচনে ব্যাপক পরিবর্তন হয়েছে সরকারের, কিন্তু 28% ভোট পড়েছিল। তার মানে নয় যে মিশরের মানুষ আরব বসন্তকে সমর্থন করেনি। যেভাবেই হোক 28% ভোট দিয়েই কিন্তু ওই সরকারটা গঠন হয়েছিল। আচ্ছা, গেল এটা। পাশাপাশি মোশাররফ ভাই যে বিষয়টা বলেছেন যে জাস্টিস সায়েমের বিষয়টা একটু উল্লেখ করতে চাই, সেগুলো অনেক বলা হয়ে গেছে এই বিষয়গুলো। জাস্টিস সায়েমের নেপথ্যের মানুষ ছিলেন কিন্তু জিয়াউর রহমান সাহেব। আপনি দেখেন তিনি তার বেডরুমে অবস্থান করছেন, সেখানেই চলে গেলেন। উনি চলে গিয়ে বলছেন আপনি অসুস্থ, আপনাকে এখানে সিগনেচার করতে হবে। বেচারা ভয়ে ওখানে সিগনেচার করে দিলেন এবং জিয়াউর রহমান ক্ষমতাটাকে মোটামুটি নিয়ে নিলেন। ওই দিন অনেক বড় একটা সংবিধান তিনি রচনা করে ফেললেন। আচ্ছা, গেল। উনি যে বললেন আমি মেনে নিলাম, ওটা তো এত সরলীকরণ ছিল না। খালেদা জিয়া আমাদের আন্দোলনের ফলে এটা মেনে নিয়েছে, এত সরল ছিল না বিষয়টা। আপনি দেখেন সেই 91 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রলীগের একজন অ্যাক্টিভ কর্মী হিসাবে আমি সেদিন রাজপথের একজন যোদ্ধা ছিলাম। আমরা তো সারা বাংলাদেশ চষে বেরিয়েছি, শুধু একটা বিষয়কে করে মিরপুর এবং মাগুরা দুইটা নির্বাচন হয়েছিল এবং তখনকার জায়দের দিনে কিন্তু একটা আমার প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল, মা আর গুড়া করিস না, নির্বাচনটাকে আর গুড়া করিস না। মাগুরাটা এমন এক নির্বাচন করেছিল, এক প্রহসন শব্দের উনি বলেছেন, প্রহসনের শব্দের যত গভীরতা আছে মাগুরা নির্বাচন তাই, মিরপুর নির্বাচনও তাই। এর পরিপ্রেক্ষিতে আমরা সবাই স্লোগান দিলাম কি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেদিন ফরিদ ভাইরা অনেক নেতৃত্ব দিতেন এই সাংবাদিকতার জগতে।
সাংবাদিক বলি, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সবাই কিন্তু একমত হয়েছে বিষয়টা। এটা এমনি এমনি মেনে নেয়নি। এবং আমরা যেদিন বেগম জিয়া পদত্যাগ করেছেন আমাদের দাবির মুখে, সেদিন আমরা তার যে অগ্নিমূর্তি, বঙ্গভবন থেকে উনি কীভাবে পদত্যাগপত্র দিচ্ছেন, কীভাবে বেরোচ্ছেন, সাংবাদিকদের সাথে কীভাবে কথা বলেছেন, ভিডিও ফুটেজ সাক্ষী, এগুলো তার লুকানোর কিছু নেই। এই যে একটা প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে যেতে পেরেছি, বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে আমাদের সাথে, যার কারণে বিএনপিকে আমরা বাধ্য করেছিলাম। হ্যাঁ, সেদিন সংবিধানও পরিবর্তন হয়েছিল এবং আমাদের কারণে হয়েছিল। পাশাপাশি আরও একটা বলি, মানুষ বিরোধী দলে থাকলেও কিন্তু অনেক প্রতিশ্রুতি দেয় যখন নির্বাচনের ইশতেহারে, সেই প্রতিশ্রুতি কিন্তু বিরোধী দল কখনোই কিন্তু পূর্ণ করতে পারে না। আমরা 91 সনের নির্বাচন কিন্তু আওয়ামী লীগই বলেছিল আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে যাব, বিএনপি নির্বাচনের ম্যানিফেস্টোতে ছিল না। সেই দিন আওয়ামী লীগ এমন একটি অবস্থা তৈরি করেছিল, সেদিন বিএনপি মেনে নিতে বাধ্য হয়েছিল। তাও এই যে একটা প্রক্রিয়ার মধ্যে থাকা, এটা কিন্তু আওয়ামী লীগেই পারবে, এটা বিএনপির পক্ষে কখনো সম্ভব না। আপনি দেখেন উপজেলা নির্বাচনে ভোট বর্জন করতে হবে, ঢাকা শহরের কোনো উপজেলা তো আমরা দেখি না ঢাকা শহর উপজেলা নির্বাচন নেই। আমরা দেখি তাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব পল্টনে, ঢাকার মধ্যে লিফলেট বিতরণ করছেন। আমি জানি না এটার প্রভাব কি পড়বেন। আচ্ছা, গেলেও সেটা ভোট বর্জন করলো না। উনি আরেকদিন পড়েনি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কি মনে হয় কোনো প্রভাবই পড়েনি? না, আমি ওটা তো বলেছি, আমরা চাই বিএনপি নির্বাচন। এখন আমি বলি, যেমন আমরা যে 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল 24 সনের, বিএনপি যদি আসতো নির্বাচনটা আরো ভালো হতো, এটা আমরা বিশ্বাস করি। একটা বিরতি নেই, বিরতির পরে আমি ফরিদ ভাইয়ের কাছে যাব। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট একটা বিরতির পর ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি কোন পথে নিয়ে কথা বলছিলাম, আলোচনায় ফিরতে চাই। এই অংশে অবশ্যই শুরুতেই ফরিদ ভাই আপনার কাছে চলে যেতে চাই আলোচনা নিয়ে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, বলা হচ্ছে দুর্নীতির প্রসঙ্গটি মোশাররফ আহমেদ ঠাকুরের মধ্যেই নিয়ে এসেছেন, এবং সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু দুর্নীতির ঘটনা ঘটেছে, মানে দুর্নীতি রিলেটেড খবর আমরা পেয়েছি, সব কিছুর পেছনে সরকারের আশ্রয় প্রশ্রয় দেওয়ার এক ধরনের অভিযোগ উঠেছে। আপনার কাছে একটু বিশ্লেষণটা জানতে চাই। দেখুন, এখানে আপনি যে প্রসঙ্গগুলি এনেছেন, তারপরে যে অংশটা বললেন, দুইয়ের মধ্যে আমি মনে করি যে একটু আমাদের যেভাবে দেখার চাই, একটা ঘটনা হচ্ছে যে আমাদের প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ, তাকে নিয়ে। আরেকটি হচ্ছে যে আমাদের সেনাবাহিনী প্রধান প্রাক্তন আজিজ আহমেদের ব্যাপারটা, যেটা জেনারেল আজিজ এবং বেনজির, এই প্রসঙ্গটা আসছে এখন। এটা দুদক মামলা করেছে বেনজিরের উপরে, তারা তার সম্পত্তিও মানে কোর্ট থেকে নির্দেশ হয়েছে যে যা কিছু আছে ক্রোক করার। আমরা এই জিনিসগুলো জানি, যা যা ঘটেছে, এবং অনেকেই চক্ষু চড়ক গাছ হয়েছে যে এত সম্পদ, এত কি করে একজন সরকারি কর্মচারী যার বেতন সব কিছুই মানুষ হিসাব করে দেখিয়েছে, পত্রপত্রিকাও দেখেছে যে তার সাব্য যদি হয়, এবং তার 3 কন্যা এবং তিনি ইত্যাদি। এটা নিঃসন্দেহে মানুষের মধ্যে তো এক মানে খুবই বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে পত্রিকাটি এটা প্রথম এই খবরটা করে, তারা যে হেডলাইনটা দিয়েছিল যে আলাদিনের চেরাগ, হ্যাঁ, এটা এর চেয়ে বড় করে আর কিছু বলার থাকে না। আর আজিজ আহমেদের ব্যাপারে তো আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তাদের ভিসা নীতির আওতায় না, কিন্তু অন্য একটা ইশারা আওতায় তারা তাকে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার। এখন এটা নিয়ে যেটা হচ্ছে যে তাহলে সরকারের ভূমিকাটা কি, দায়টা কি। এখন দেখুন, এই যে আপনি বললেন না একটা, যে এটাতে সরকারের প্রশ্রয় ছিল, এগুলো ধরুন আপনার একটা মতামতের ব্যাপার। আপনার কেউ যদি বলে এরকম ব্যাপার, এটাকে তো আপনাকে সরকার কতটুকু এর মধ্যে সংশ্লিষ্টতা ছিল, বেনজিরের এই ধরনের দুর্নীতি যদি তিনি মানে যে করেছেন বলে যেটা বলা হচ্ছে, তার পিছনে তার কতটুকু, এগুলো কিন্তু আলাদা করে আবার আপনাকে এভিডেন্স দিয়ে, এটা তদন্ত করে এভিডেন্স দিয়ে সেভাবেই কিন্তু বলতে হবে। আপনি কিন্তু শুধু ধারাভাবে যদি আমি বলে দিই যে সরকারের আশ্রয় প্রশ্রয় ছিল, তাহলে এই কথার পিছনে আপনি
কি সাপোর্টটা আপনার কিন্তু আছে? ফরিদ ভাই, মানে আমি যদি একটু যুক্ত করতে চাই, আমার মতামত নয়, আমরা দেখতে পাচ্ছি যে উনি যে সম্পত্তির যে বিবরণ দেয়া হচ্ছে, বিশাল সম্পত্তির মালিক হয়েছেন উনি যখন দায়িত্বে ছিলেন, ক্ষমতাপ্রাপ্ত ছিলেন সেই সময়টা, এবং সেই সাথে তিনি যেমন সম্পদ অর্জন করেছেন সেরকমভাবে তিনি নানা রকম পদকেও ভূষিত হয়েছেন। মানে এই সমস্ত কিছু বিষয়গুলো কি আসলে তার এই আশ্রয় প্রশ্রয়ের বিষয়টিকে তুলে ধরছে? আমি তো আবারও বললাম যে সেটার জন্য আপনাকে আলাদা করে আবার তদন্ত করতে হবে, আপনাকে আমরা যেটা বলে অনুসন্ধান করতে হবে যে সরকারের আপনার তারা কতটুকু জানতো কতটুকু জানতো না, সেই জিনিসগুলোকে আপনাকে করতে হবে। আমি যদি এখন ঢালাভাবে বলি, সেটা কিন্তু এখন যেমন আমি জানি যে এই যেমন এখন যে কথাটা চলছে যে ব্যানার্জির দেশে আছে কি নেই, এখনও কিন্তু সুনিশ্চিতভাবে কিন্তু আপনার কেউ বলতে পারছে না যে তিনি কোন দেশে গেছেন বা যদি যেয়ে থাকেন বা দেশের ভিতরেই আছেন কি না। সেটা একটা জানা যেতে পারে, হয়তো তাকে দুদক তাকে এবং তার স্ত্রী এবং কন্যাদেরকে কিন্তু তলব করেছে তাদের ওখানে, তাই না? যে সেটা যদি হাজির না হন সেই জায়গাটার মধ্যে, এবং তার কন্যারাও যদি হাজির না হয় তারপর তো দুদকের পরবর্তী পদক্ষেপ হবে। কিন্তু একটা জিনিস জানা যাবে তখন যে তার অবস্থানটা কি, কোন জায়গায় আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কথাগুলি বলা, একটা হচ্ছে যে আপনি বিরোধী দল তো বলবেই, তার কথা একটা সুযোগ হিসাবে বিএনপি বা অন্য যারা আছে তারা কতগুলি কথা বলল। সরকারের দিক থেকে কিন্তু বলা হচ্ছে পরিষ্কার, আপনি ওবায়দুল কাদের সাহেব বলছেন যে যারাই এই ধরনের অপরাধ করে থাকে তারা ছাড় পাচ্ছেন, তিনি বলছেন। কিন্তু সরকারের সাথে সত্যিকারের যে আপনি যেটা বললেন সেটা কিন্তু আপনাকে বের করতে হবে আরেকটা অনুসন্ধানের মাধ্যমে। ওকে, পাই না, মানে একেবারেই ঢালাভাবে বলা যাবে না যে সরকারের আশ্রয় প্রশ্রয়ে এসব দুর্নীতি হচ্ছে। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে মোশাররফ আহমেদ ঠাকুরের বলার কিছু আছে, তিনি বলবেন নিশ্চয়ই দুর্নীতি নিয়ে কথা। আমি চলে যেতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আপনার কাছে, আপনার বক্তব্যের সাথে আপনি নতুন কিছু যোগ করতে চান, আমি যতদূর বুঝতে পারছি, প্রশ্ন রাখতে চাই না, প্লিজ। যে 24 সনের নির্বাচন যে বিষয়টা বলছিলাম, 24 সনের নির্বাচন আমরা আশা করেছিলাম বিএনপি আসবে। বিএনপি যে না বলার একটা অভ্যাস হয়ে গেছে ওদের, ওই যে বললাম আপনি পরিবারতন্ত্র যে বিষয়টা তুলেছেন, মানে তাদের একটা সিদ্ধান্ত হলো তারা যতদিন ইলেকশন করতে, তারা তো দুজনেই নির্বাচন করতে পারবেন না, বেগম জিয়াও পারবেন না, তার ছেলেও পারবেন না। এই যে ওনারা করতে পারবেন না, ওই কারণে ওনারা চায় বিএনপিটা না করুক। এখন ওনাদের নিশ্চিত করে বলতো ওনারা যে নির্বাচন করতে পারবেন সেই দিনে তারা আসবেন। আপনি দেখেন 2018 সনের নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু তিনি শপথ নেননি। ওই আসনে আবার উপনির্বাচন হয়েছিল, তিনি যেহেতু শপথ নেননি, পরবর্তী উপনির্বাচন আরেকজন জিতে এসেছে। এই যে বিএনপির কাউকে উঠতে না দেওয়ার একটা বিষয়, এটা আমরা খেয়াল করেছি। আরেকটা দেখেন 18 সন নির্বাচনের অর্ধেক পথে এসে আবার যে 6 জন ছিল তাদেরকে পদত্যাগকে বাধ্য করেছিলেন। এমন কোনো পরিবেশ তৈরি হয় না যে একদম পদত্যাগ করলেই সরকার পড়ে যাবে। বিএনপির সমস্ত কিছু কিন্তু এখানে কলাপস হয়ে গেছে। তাদের যে নির্বাচন নিয়ে ওই যে আমরা ওই যে উনি বললো না, মানে মেনে নিলাম, ওই পর্যায়ে মেনে নেই, মেনে নিতে বাধ্য করেছিলাম। কারণ বিএনপি তো ওই পর্যায়ে কখনো যেতে পারবে না, কারণ আওয়ামী লীগেরও গণশক্তি আছে, এটা অনেক পুরনো একটা দল, বাংলাদেশের গভীরে চলে গেছে এই আওয়ামী লীগ, যার কারণে আজকে 16টা বছর এক নাগারে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো জনশক্তি ছাড়া, কোনো জনসমর্থন ছাড়া সরকারকে টিকিয়ে রাখা কারো পক্ষে কখনো সম্ভব হয় না। এবং আমি তো মনে করি এখনো পর্যন্ত আওয়ামী লীগ টিকে আছে, অবশ্যই বড় একটা জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে আছে বলে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমি চলে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, দুর্নীতি নিয়ে আপনি কথা বলবেন নিশ্চয়ই, এবং সেই সাথে আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগ মেনে নিলাম তত্ত্বাবধায়ক, মানে বিএনপি মেনে নিলাম তত্ত্বাবধায়কের দাবি, সেই রকম একটা সিচুয়েশন আওয়ামী লীগের সাথে তৈরি হয়েছে কিনা, এখন সব রাজনৈতিক দলগুলো একদিকে হয়ে আওয়ামী লীগের উপর সেই চাপটা তৈরি করতে পেরেছে কিনা সরকারের উপর, আমি যদি বলি। আমি আপনাকে বলি, কোনো সরকারকেই বাধ্য করা যায় না। ওকে, যতগুলি গত 50 বছর বা 100 বছরে যতগুলি এই উপমহাদেশে পরিবর্তন হয়েছে, কোনো সরকারই বাধ্য হয় নাই। এবং জেনারেল এরশাদও যেটা হয়েছে সেইটা আপনি দেখবেন যে একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদায় হয়েছেন। খালেদা জিয়া সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদায় হয়ে এরশাদকে কারাগারে যেতে হয়েছে, খালেদা জিয়া এসে নয়াপল্টন মানুষের মধ্যে এসে দাঁড়িয়েছেন। নাম্বার 2, তো সেইখানে আমি আপনাকে বলি যে এই গত 1.5 বছরে যেমন 40 জন মানুষ মারা গিয়েছে, ওইখানে 1.5 বছরে 94 থেকে 96 পর্যন্ত কতজন মারা গেছে হিসাব করলে দেখবেন। 3 মাসে 13 জন কারাগারে মারা গেছে, প্রত্যেককে পুলিশে নির্যাতন করে কারাগারে পাঠিয়েছে, এরা বিনা চিকিৎসায় কারাগারে মারা গেছে। তো সেইখানে যে বাধ্য করার কোনো প্রশ্ন নাই। এটা হচ্ছে যে আপনি সরকার হিসাবে আপনি নীতি নৈতিকতার প্রশ্নে আপনি কি অনুভব করেন। সুরঞ্জিত সেনগুপ্তের একটা বিখ্যাত উক্তি,
মাহমুদুর রহমান মান্না বলতেন সুরঞ্জিত সেনগুপ্ত থাকতেই তিনি কোনদিন প্রতিবাদ করেন নাই। সুরঞ্জিত সেনগুপ্ত বলতেন, হেসে নাকি বলছিলেন মান্না ভাইকে যে আরে মান্না আমরা ক্ষমতায় আছি, তোমরা পারলে নামাও। এখানে বক্তৃতা বিবৃতির তো কিছু নাই, প্রেস ক্লাব বক্তৃতা দিয়ে কি করবা। তো আওয়ামী লীগের ক্ষমতায় থাকার স্টাইলটা হচ্ছে এইরকম যে আমরা ক্ষমতায় আছি, এখন পারলে 2011 সালের মতো হোক অথবা নাসিমের মতো কেউ হোক অথবা এইরকম কোনো একটা ঘটনা করে নামাও, আর নইলে আমরা আসি। তো আমি আপনাকে বলি 96 সালেও যেটা হয়েছে, 96 সালে একটা ন্যাশনাল ইউনিটি বিএনপি গভর্নমেন্ট এটা ফিল করেছে যে ইটস এ ন্যাশনাল ইউনিটি, এবং আমি এই ন্যাশনাল ইউনিটির সাথে মত দিলে পরিপূর্ণতা হয়। একটা ন্যাশনাল ইউনিটির সেটেলড ইস্যুকে আপনি পলিটিক্যাল নেসেসিটি, ডক্ট্রিন অফ পলিটিক্যাল নেসেসিটি বলে একটি কথা আছে, সংবিধান যে জুডিশিয়ারি হাত অবারিত না, জুডিশিয়ারির হাত এখানে পলিটিক্যাল নেসেসিটি অফ ডক্ট্রিন অফ পলিটিক্যাল নেসেসিটির কাছে এখানে সে যেমন সংসদের জায়গায় সংসদের ওয়ালে সে হাত দিতে পারে না, জুডিশিয়ারি সংসদের দেওয়ালে সে হাত দিতে পারে না। মানে বিএনপিকে বাধ্য করা হয়নি, বিএনপি সহমত বলে আর সব রাজনৈতিক দলের সাথে একমত হয়েছে এরকমটা। তো আমি আপনাকে বলি যে এখন ভাবকান আওয়ামী লীগ হচ্ছে যে আমাকে যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে আমার কেউ টেনে না নামাচ্ছে চেয়ার থেকে, সারা বাংলাদেশ সবাই কেঁদে মরে যাও, যা খুশি হয়ে যাক, ভূমিকম্প হয়েছে, আমি নামবো না ক্ষমতার থেকে। এটা হচ্ছে আওয়ামী লীগের। কেউ কি নামতে চায় মোশাররফ ভাই? কেউ কি নামতে চায়, ক্ষমতা ছাড়তে চায় কেউ? মানে কেউ কিছু ক্ষমতা ছাড়তে চায়, ডেমোক্রেটিক প্রসেসে এইটাই ক্ষমতা ছাড়ে। আচ্ছা, ডেমোক্রেটিক প্রসেসটাই এটা যে আমার পাশের রাষ্ট্রে ভারতেও তাই ডেমোক্রেটিক প্রসেসটা হচ্ছে যে এইটাই হচ্ছে যে আপনি ছাড়বেন। নির্বাচনে আসলে হয়তো বা ডেমোক্রেটিক হয়ে যেত প্রসেসটা। হ্যাঁ, মানে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনেই যদি নির্বাচন প্রমাণ হয়ে গেছে যে শুনেন, আপনি বারবার এই ট্রেনের নিচে মাথা দিয়ে প্রমাণ করতে হয় না যে একবার না হয়, তাও বিএনপি প্রমাণ করেছে যে ট্রেনের নিচে মাথা দিলে কেটে যায়। তো 2018 সালে গিয়ে দেখিয়েছে বিএনপি যে ইয়াস, এই হচ্ছে এই একটা স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচনে গেলে এই পজিশন হয়। 42 জন কে ঢাকায় আইসা তার আসন ছেড়ে রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে যারা নির্বাচনের মাঠে 42 জন ছিল। অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমি আপনাকে বলছি যে এইখানে আজকে আমি বলছি যে আলোচনাটার জন্য আমি খুব দুঃখিত যে আমরা দুইজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমরা যথেষ্ট গরম আলোচনা করলাম। অসংখ্য ফরিদ ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই বিব্রতকর। না, আমাদের জন্য বরাবরই বিব্রতকর হয়, সাংবাদিকদের জন্য। 30 সেকেন্ড একটা জবাব দিই। উনি বলছেন ন্যাশনাল ইউনিটি প্রতি বিএনপি শ্রদ্ধা জানিয়েছে। ন্যাশনাল ইউনিটিতে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দরকার শেখ হাসিনার আছে। উনি সরকারি দলে থাকা অবস্থায় দেখিয়ে দিয়েছেন, বিরোধী দলে থাকা অবস্থায় দেখিয়ে দিয়েছেন। বিএনপির সেই নেতৃত্ব নেই বলে বিএনপি কখনোই সেটা পারে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, মোশাররফ আহমেদ ঠাকুর এবং ফরিদ হোসেন, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। এই ছিল জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও। শুভরাত্রি।